So, Assalamu alaikum, dear student. This is our second lab, operating system. আজকের ল্যাবে আমরা shortest job first, যেটা no preemption, মানে যেখানে কোনো প্রায়োরিটি থাকবে না, জাস্ট অ্যালগরিদমটা কাজ করবে জবের সাইজের উপরে ডিপেন্ড করে। সেই অ্যালগরিদমটা আমরা দেখব, আমরা বুঝবো, দেন আমরা এটার সি প্রোগ্রাম ডেভেলপ করব। অ্যাকচুয়ালি এসজিএফ বা শর্টেস্ট জব ফার্স্ট অ্যালগরিদমটা দুই ধরনের। একটা হচ্ছে প্রিএম্পশন অ্যালগরিদম আছে, যেটাতে প্রায়োরিটি দিতে হয়, কিছু জবের প্রায়োরিটি দেওয়া থাকে, সেটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। আর কিছু আছে যেগুলো শুধুমাত্র জবের সাইজের উপরে ভিত্তি করে কাজগুলা প্রসিড করে। সো আমরা দেখি আমাদের এখানে কি কি আছে। Experiment number 2, this is CPU scheduling algorithm named shortest job first, and our aim is to write a C program to stimulate the CPU scheduling algorithm shortest job first, non-preemption. I told earlier, non-preemption algorithm. This is not preemption. So you have to mind it. So in our description part, to calculate the average waiting time in the shortest job first algorithm, the sorting of the process based on their burst time in ascending order. Then calculate the waiting time of each process as the sum of the bursting time of all the process previous or before to the process. সেখানে যেটা বলছে, আমরা average waiting time calculate করব shortest job first algorithm এ, যেখানে আমরা কি করব, the sorting of the process based on their burst time in ascending order. আমরা যে burst টাইমটা দেওয়া থাকবে সেটা সর্ট করব অ্যাসেন্ডিং অর্ডারে, তাদের বার্স্ট টাইমের যে ভ্যালু দেওয়া আছে সেটার উপরে ভিত্তি করে। দেন ক্যালকুলেট করব দ্য ওয়েটিং টাইম অফ ইচ প্রসেস, প্রত্যেকটা প্রসেসের ওয়েটিং টাইম ক্যালকুলেট করব অ্যাজ দ্য সাম অফ দ্য বার্স্টিং টাইম অফ অল দ্য প্রসেস, অল দ্য প্রিভিয়াস প্রসেস আর বিফোর টু দ্যাট প্রসেস, মানে প্রত্যেকটা প্রসেস স্টার্ট হওয়ার আগে যতটুকু টাইম ওয়েট করছে আর কি, তার আগের প্রসেসটার যে বার্স্ট টাইম সেটাই তো আসলে ওয়েটিং টাইম। তো দ্যাটস ইট, এটাই আমাদের ডেসক্রিপশনে বলা হয়েছে। So now we will have a look on our algorithm. Algorithm এ কি বলছে? This is very important. So সবাই খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন অ্যালগরিদমটা আসলে কি বলছে এখানে। আমরা যেহেতু আগের ল্যাবে প্রথমে ম্যাথ করেছিলাম, পরে অ্যালগরিদম করেছিলাম। তো এখানে চাইলে আমরা প্রথমে অ্যালগরিদম করে নিতে পারি। সেক্ষেত্রে যেহেতু প্রথমটা আমরা করেছি, তো মোটামুটি একটা ধারণা আপনাদের হয়েছে। তারপরেও আমরা ম্যাথটাই করি আগে, দেখেন, দেন আমরা অ্যালগরিদমে যাই। তো এখানে বাম সাইডে প্রসেস P1, P2, P3, P4 দেওয়া আছে, and we are given the burst time of each process. Here P1, for P1 we are given burst time 6, for P2 8, P3 7, and P4 3. তো আমাদের অ্যালগরিদম বলছে আমাদেরকে বার্স্ট টাইম অনুযায়ী প্রসেসটাকে সর্ট করতে হবে। তো এখানে সর্টিংটা আমাদের আসলে দুই পাশে হবে।
বার্স টাইমটাও যেমন সর্ট করব এই কলামটা, এর সাথে সাথে প্রসেসের কলামটাও কিন্তু সর্ট হতে হবে, আদারওয়াইজ আমাদের ভুল হয়ে যাবে। কারণ দেখেন আমরা যদি সর্ট করি যে বার্স টাইমটা এখানে ফার্স্টের ছোট আছে P4 এরটা 3, এটা আমরা যদি প্রথম পজিশনে দিয়ে দেই তাহলে এটা P1 প্রসেস হিসেবে ইয়া হয়ে যাবে যদি আমরা বাম সাইডেরটাও সর্ট না করি। সো ইউ হ্যাভ টু sort both sides of this math according to our algorithm. So বার্স টাইম অনুযায়ী আমরা যদি সর্ট করি তাহলে আমরা পাই প্রথমে P4 3 যেটার বার্স টাইম, এরপরে পাবো হচ্ছে P1 যেটার বার্স টাইম 6, এরপরে পাবো P3 যেটার বার্স টাইম হচ্ছে 7, দেন পাবো হচ্ছে P2 যেটার বার্স টাইম পাবো হচ্ছে 8। সেটা আমাদের অ্যালগোরিদমের মাধ্যমে, সরি এটা আমাদের সি প্রোগ্রামেও করতে হবে সর্টিংটা। এখন দেখেন শর্টেজ অফ ফার্স্ট অ্যালগোরিদম না, এটা ম্যাথের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এনি math that you will have to perform in your scheduling algorithm. প্রত্যেকটা ম্যাথের যে স্কেজুলিং অ্যালগরিদমের যে ম্যাথ, সেগুলোতে আপনাকে সবসময় এইটা পারফর্ম করতে হবে এফিশিয়েন্টলি, দ্যাট ইজ গ্যান্ট চার্ট আর স্কেজুলিং চার্ট যেটাই বলি আমরা। এই চার্টটা দিয়েই আপনি ম্যাথগুলো করতে পারবেন। সো ইয়োর চ্যালেঞ্জিং জব হচ্ছে এই চার্টটা তৈরি করা। যদিও আমরা যে দুইটা অ্যালগরিদম করেছি এখন পর্যন্ত, মানে করতেছি, ফার্স্ট একটা করেছি আর আজকে একটা করতেছি, এই দুইটাতে আসলে এই স্কেজুলিং চার্ট তৈরি করাটা কোনো চ্যালেঞ্জিং কিছু হয় নাই, কারণ এই দুইটা খুবই সহজ। এরপরে যখন আমরা এই অ্যালগরিদমেরই নন প্রিমশনটা করব তখন আমাদের হয়তো একটু চ্যালেঞ্জিং হবে। So according to the sorted list, we have to put P4 as the first job. আমাদের P4টাকে ফার্স্ট জব হিসেবে চুজ করতে হবে। এখানে দেখেন P4 যেহেতু 3 এটার বার্স টাইম, তো এটাই ফার্স্টে আসবে। তো এটা টাইম স্লট গুলা ভাগ করে দেওয়া আছে এখানে, আমরা 0 থেকে 24 টাইম স্লটে ভাগ করেছি। যেখানে আমাদের যে বার্স টাইম গুলো দেওয়া আছে সেগুলো আমরা আমাদের এই টাইম স্লট গুলা সেগুলোর সাইজ অনুযায়ী আমরা একটু ভাগ করে দিয়েছি। হয়তো একটু এদিক ওদিক হতে পারে, বাট আমাদের চোখের আন্দাজে এটা যে 100% অ্যাকুরেট হতে হবে, দ্যাটস নট রিয়েলি। বাট এমন যেন না হয় যে দেখতে চোখে অড লাগতেছে। যেমন এখানে 0 থেকে 3, এরপরে 3 থেকে 9, তো 6টা ইয়া, এরপরে 9 থেকে 16 এখানে 7টা, এরপরে 16 থেকে 24 এখানে 8টা। তো এরকম যে আমাদের চোখে দেখতে কিন্তু খুব একটা অড লাগছে না যে টাইম স্লটগুলো আমরা নিয়েছি। তো আমাদের অ্যালগরিদম অনুযায়ী বা সর্টেড লিস্ট অনুযায়ী আমরা প্রথমে পাচ্ছি P4, তারপরে পাবো P1 কারণ আমাদের পরের জবটা হচ্ছে 6 বার্স টাইম, এরপরে পাবো হচ্ছে P3 যেখানে আমাদের বার্স টাইম হচ্ছে 7, এরপর হচ্ছে P2 যেখানে আমাদের বার্স টাইম হবে হচ্ছে 8। তো এটা করার পর আমরা যেটা করব, আমাদের we have to calculate our waiting time. So you guys know the process how we calculate the waiting time. আপনারা জানেন আমরা কিভাবে ওয়েটিং টাইম ক্যালকুলেট করি। প্রত্যেকটা জব যতটুকু সময় অপেক্ষা করছে সেটাই হচ্ছে তার ওয়েটিং টাইম। সো according to our algorithm here, P4 waiting time will be, the waiting time of P4 will be 0, and the waiting time of P1 will be 3, the waiting time of P3 will be 9, the waiting time of P2 will be 16. That means আমরা 0, 3, 9, 16 এই চারটা ওয়েটিং টাইম পাচ্ছি। নাও we'll have to calculate the average of this waiting time, কারণ আমাদের ক্যালকুলেশন করতে হবে হচ্ছে অ্যাভারেজ ওয়েটিং টাইমটা।
সো আমরা দেখেন 4টা যোগ করে 4 দিয়ে ভাগ করে দিয়েছি। সো দিস ইজ আওয়ার অ্যাভারেজ ওয়েটিং টাইম। নাও উই হ্যাভ টু ক্যালকুলেট অ্যাভারেজ বার্স টাইম, সরি অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। সো আমরা জানি টার্ন অ্যারাউন্ড টাইমটা হচ্ছে ওয়েটিং টাইম প্লাস বার্স টাইম। সো এখানে P4 জবের ওয়েটিং টাইম, সরি বার্স টাইম হচ্ছে 3। সো এটার টার্ন অ্যারাউন্ড টাইম হবে ওয়েটিং টাইম প্লাস বার্স টাইম। সো বার্স টাইম 3, ওয়েটিং টাইম 0। So it will be 3 plus 0. That will be the turnaround time of P4. Next, P1. P1 এর burst time 6 and waiting time 3. So the turnaround time of P1 will be 6 plus 3. Next, P3. The turnaround time of P3 will be 7 plus 9. So 16. And the last one, P2. The turnaround time of P2 will be 16 plus 8. That means 24. Now we have to add the 4 derived value and then divide by 4. এভাবে আমরা ওই 4টা টার্ন অ্যারাউন্ড টাইম যোগ করব, করে 4 দিয়ে ভাগ করে দিব। এভাবে আমরা অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা পেয়ে যাব। So this is the actual process of performing this math, and আমরা এই পুরো ম্যাথটা অ্যালগরিদম অনুযায়ী কমপ্লিট করেছি। এখন আমরা অ্যালগরিদমটা দেখব। This is our algorithm for experiment number 2, shortest job first. As usual, we have to start the process, then accept the number of process in the ready queue. আমরা process কতগুলো process নিব সেটা নিয়ে নিব। For each process in the ready queue, assign the process ID and accept the CPU burst time. আমরা process ID দিব, সেটা P0, P1, P2 যেটাই হোক, বা 0, 1, 2, 3 এভাবে। দেন প্রত্যেকটার বার্স টাইম দিতে হবে আমাদেরকে। 4 নম্বর স্টেপে start the ready queue according to the shortest job time. I repeat, start the ready queue according to the shortest burst time by sorting according to lowest highest burst time. So this is the main challenge here. We have to sort the list that is given as burst time. So you have to sort the value according in ascending order. Start the ready queue according to the shortest burst time by sorting according to lowest to highest burst time. Next, আচ্ছা এই পর্যন্ত আপনাদের কারো কোনো বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা? হ্যালো, নো স্যার, অসুবিধা হয়নি। আপনারা মানে ঠিক শুনছেন তো? মানে আপনাদের উচ্চবাচ্য নাই এরকম অবস্থা। এর আগের ক্লাসগুলোতে তো এরকম ছিল না। স্যার শুনছি স্যার। ছেলেগুলো কি আছে নাকি ঘুমাইতেছে? হ্যাঁ স্যার, আছে স্যার। আচ্ছা, না 11টার দিকে ক্লাস তো আসলে জানি আপনারা আবার 11টার অনেক বেশি সকাল হয়ে যায়। স্যার ওরকম না, আসলে বিষয়টা ঘুম থেকে সকালবেলা উঠি আমরা। তাই? জি স্যার, উঠে তো নামাজ কালাম আছে নাকি।
হ্যাঁ, নামাজ কালাম পড়ার পরেও আবার ঘুমানো যায়। পরে আবার ঘুমাই স্যার, নামাজ কালামের পর আবার ঘুম। স্যার আমি ঘুমাই না স্যার, আমার ঘুম পায় না, আমি দৌড়াইতে বেরোই স্যার। ও আচ্ছা। আচ্ছা, যাই হোক, দৌড়ানো খুব ভালো কথা। জি আপনারা স্যার। যদি না বুঝেন তাহলে কিন্তু বলবেন, হ্যাঁ, এই জিনিসগুলা। স্যার আসলে মাইক্রোফোন মিউট থাকে তো, ওই আনমিউট করতে করতে হেডফোন কানেকশন দিতে দিতে অনেক সময় চলে যায় আসলে। আপনাদের বাসা যদি সাইলেন্ট থাকে তাহলে তো মিউট করে রাখার দরকার নাই, বাট আপনার বাসা যদি সাইলেন্ট না থাকে তাহলে মিউট করে রাখেন। আমি তো বলছি না যে আপনি অল টাইম আপনাকে মিউট করে রাখতে হবে, যদি ওখানে নয়েজ থাকে তাহলে মিউট করে রাখেন। ওকে ঠিক আছে। স্যার। তাহলে দেখেন আমরা এরপরে যে কাজটা করব, আমরা সেট দ্য ওয়েটিং টাইম অফ দ্য ফার্স্ট প্রসেস অ্যাজ 0 অ্যান্ড ইটস টার্ন অ্যারাউন্ড টাইম অ্যাজ ইটস বার্স্ট টাইম। যেটা আমরা করে আসলাম ওইখানে ম্যাথে, যে আমরা প্রথম যে প্রসেসটা সেটার ওয়েটিং টাইম 0 ধরে নিচ্ছি, এবং এটার বার্স্ট টাইমটাই হচ্ছে এটার টার্ন অ্যারাউন্ড টাইম। এটাই তো আমরা করে আসলাম ম্যাথে। তো এটাই আমরা এখানে দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে সর্ট দ্য প্রসেস নেম বেসড অন দেয়ার বার্স্ট টাইম। এখন আমরা প্রসেসের নামগুলোও সর্ট করব বার্স্ট টাইমের উপরে ভিত্তি করে। আসলে এই 6 নম্বর প্রসেসটা, 6 নম্বর স্টেপটা আসলে একটু আগে দেওয়া উচিত ছিল। কারণ আমরা আমাদের সি প্রোগ্রামে 6 নম্বর স্টেপটা আগেই করেছি, দেন 5 নম্বর স্টেপ করেছি। সেটা সমস্যা নাই, কারণ ভ্যালু সেট করা, অ্যাসাইন করা, এটা যে কোনো সময় করা যায়। আমি একটু বলে দিলাম এটা, কারণ যেহেতু সি প্রোগ্রাম যেভাবে ডেভেলপ করা হয়েছে, তো আপনাদের কনফিউশন লাগতে পারে। এরপরে ফর ইচ প্রসেস ইন দ্য রেডি কিউ, রেডি কিউতে যতগুলো প্রসেস আছে সকল প্রসেসের জন্যই we have to calculate waiting time. So waiting time of process n, আমরা কি করব, আমরা ওয়েটিং টাইম আগের প্রসেসটার n-1 প্লাস এটার বার্স্ট টাইম আগের প্রসেসটার, আমরা যেটা করে আসলাম আর কি, নাথিং এলস, সেটাই আমরা এখানে দেখব। আপনারা কি, আমার মনে হয় আগের অ্যালগোরিদমটা যদি বুঝে থাকেন তাহলে এই অ্যালগোরিদমটা এমনিতে বুঝে যাওয়ার কথা। কারণ এখানে যেটা করা হয়েছে সেটা আগের দিন যেগুলো করা হয়েছিল সেটাই। এন ওয়েটিং টাইম অফ এন নাম্বার একটা প্রসেস, ধরেন প্রসেস 2, সেটার ওয়েটিং টাইম হবে 2-1, তার মানে আগের প্রসেস, প্রসেস 1 এর ওয়েটিং টাইম প্লাস প্রসেস বার্স্ট টাইম। সরি, এখানে একটু ভুল হয়েছে। ও সরি, না ঠিক আছে, টার্নারাউন্ড টাইমের ক্ষেত্রে আমি এটা গুলিয়ে ফেলেছি। ঠিক আছে, এটা ওয়েটিং টাইম হবে হচ্ছে আগের তার ওয়েটিং টাইম প্লাস আগেরটারই বার্স্ট টাইম, আর টার্ন অ্যারাউন্ড টাইমটা হবে হচ্ছে ওয়েটিং টাইম প্লাস ওই প্রসেসটারই ওয়েটিং টাইম প্লাস হচ্ছে ওই প্রসেসটার বার্স্ট টাইম। সো দিস দিস ওয়াজ আওয়ার মেইন চ্যালেঞ্জ, এটাই ছিল আমাদের মেইন চ্যালেঞ্জ। কারণ প্রত্যেকটা অ্যালগোরিদম বা প্রত্যেকটা ম্যাথ আমাদের আসলে এখানে ওয়েটিং টাইম এবং টার্ন অ্যারাউন্ড টাইমটাই ক্যালকুলেট করেছি। এরপরে আমরা ক্যালকুলেট করবো অ্যাভারেজ ওয়েটিং টাইম, average waiting time that should be divided by the number of process, and as well as the average turnaround time that should be divided by the number of process. So এটাই হচ্ছে আমাদের মেইন অ্যালগরিদম। সো আপনারা খুব ভালো করে পড়বেন এটা। এখন আমরা সি প্রোগ্রামে চলে যাচ্ছি, সি প্রোগ্রামটা আমরা দেখব। আচ্ছা, সি প্রোগ্রামটা দেখার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে আপনাদের লাস্ট ক্লাসে যে অ্যালগরিদমটা, যে ল্যাব আমি দিয়েছিলাম, আপনারা কি বাসাতে কেউ একটু মানে করেছেন? এনিওয়ান? স্যার ওটা লিখে ফেলছি। আচ্ছা, আপনারা লিখেছেন, মানে
কি বলে এটার ল্যাব রিপোর্ট তৈরি করেছেন, তাই তো? জি স্যার। আচ্ছা, ল্যাব রিপোর্ট তৈরি করেছেন এবং কম্পাইলারে দিয়ে কি একটু দেখেছেন যে কাজ করে কিনা ঠিকঠাক মতো? না স্যার, করিনি। এটা কেমন কথা? আপনারা যদি কম্পাইলারে না দেন, নিজেরা যদি নিজেদের মতো করে একটু দেখবেন যে মডিফাই করা যায় কিনা। আমি যেটা দিলাম সেটাই আপনারা ল্যাব রিপোর্টে লিখে ফেললেন, তাহলে তো সেই যা দিছি তাই হয়ে গেল। আপনারা নিজেদের মতো করে একটু বুঝবেন, দেখবেন। তা না হলে তো জিনিসগুলা ওইভাবেই থেকে যাবে। আচ্ছা আর স্যার, আজকে করে আপনাকে জানাবো। ল্যাব রিপোর্ট যেটা করেছেন সেটা কি খাতাতে লিখেছেন? না, আলাদা পেপারে লিখছি, খাতা বানাই নিবো আর কি, পেপারগুলো একসাথে অ্যাটাচ করে। হোয়াটএভার, মানে পেপারে লিখেছেন, তাই তো? জি স্যার। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রসেস বলে দেই, সেটা হচ্ছে যেটা আমি একসেপ্ট করব আপনাদের ল্যাব রিপোর্ট। সেটা হচ্ছে আপনারা ওই যে খাতাতে যেভাবে লিখছেন, খাতাতে ওইভাবে লিখবেন। লিখে আপনারা হচ্ছে এটা ছবি তুলবেন। ছবি তুলে পিডিএফ তৈরি করবেন। দেন ওটা হচ্ছে একদম ফুল ল্যাব রিপোর্ট হিসেবে, যে ফ্রন্ট পেজ যেভাবে আপনারা তৈরি করেন, ফ্রন্ট পেজটা আপনারা ছবি তোলা লাগবে না, ফ্রন্ট পেজটা আপনারা তৈরি করলেন ওয়ার্ডে। আর এগুলো ওয়ার্ডে যেগুলো ছবি এলেন এগুলো পেস্ট করবেন সব, কপি করে প্রত্যেকটা পেজ। দেন আপনারা হচ্ছে পিডিএফ করে আমাকে যখন রেডি হবে আমাকে বলবেন, আমি আপনাদেরকে বলবো। আপনারা সেটা পাঠাবেন আমার মেইলে বা যেটা যেখানে আমি পাঠাইতে বলবো। সবাই কি বুঝতে স্যার, পেরেছেন? আলাদা আলাদা ভাবে পাঠাবো না একসাথে? না, ফুল একসাথে। কপিটা একসাথে হ্যাঁ, পাঠাবো? ফুল কপি, আমি সেটাই বলতে চাইলাম যে যখন পুরো ডকুমেন্ট, একটা ডকুমেন্ট হবে একজনের, মানে একটা আলাদা হুম। আলাদা না, একজন জি স্টুডেন্টের স্যার। একটা ডকুমেন্ট হবে। আসলে এটা করার কারণটা হচ্ছে যে যদি ছবি তুলে দেওয়া হয় তাহলে সবাই লিখবে, মানে নিজের লেখাটা তো দেওয়াই থাকবে। কিন্তু যদি আমি বলি যে আপনারা পিডিএফ ফাইল এমনি নর্মাল ওয়ার্ডে লিখে করেন, তাহলে সবাই ওই একটা জিনিসই দেখা যাবে সবারটাই আছে। তো লকডাউনের মধ্যে বাসায় বসে আছেন, একটু কাজ করেন। তো আমরা সি ওকে স্যার। চলে যাচ্ছি। আমি কোডে যাওয়ার আগে আউটপুটটা একটু দেখায় আসি। সো এন্টার দ্য নাম্বার অফ প্রসেস। ধরেন আমরা এখানে 4টা প্রসেস দিলাম। তো ফার্স্ট প্রসেসের বার্স টাইম আমরা আমাদের এইখানকার যে ম্যাথটা ছিল সেই অনুযায়ী দেই, তাহলে দেখবো ম্যাথটা ঠিক আছে কিনা। প্রথমে হচ্ছে 6, তারপরে 8, তারপরে 7, এরপরে 3। দেখেন এখানে আমাদের অ্যাভারেজ ওয়েটিং টাইম আসছে 7, অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম আসছে 13। তো এখানে দেখেন, এখানে অ্যাভারেজ ওয়েটিং টাইমটা আমরা ক্যালকুলেট করেছি, টার্ন অ্যারাউন্ড টাইমটা আমরা ক্যালকুলেট করি নাই। তো এটা 7ই আসছে। দ্যাট মিনস আমাদের প্রোগ্রাম, মানে অ্যালগোরিদমটা ঠিক আছে বলা যায়, প্রোগ্রামটাতেও কোনো ভুল পাওয়া যাচ্ছে না। তো আমরা ভিতরে যাই, কোডে দিয়ে আমি একটু বড় করে দিচ্ছি যেন আপনারা ক্লিয়ারলি দেখতে পান। দেখেন এখানে আমরা এগুলো নিশ্চয়ই বোঝানোর কিছু নাই। একটা হেডার ফাইল নিয়েছি, দেন মেইন ফাংশন শুরু করছি এখান থেকে। এরপর আমরা প্রসেসের জন্য 20টা পর্যন্ত প্রসেস আমরা নিতে পারবো। অ্যারে সাইজ 20 দিয়েছি, বার্স টাইমও 20, ওয়েটিং টাইম 20, টার্ন অ্যারাউন্ড টাইম 20। পরে আই, কে, এন। এনটা হচ্ছে আমাদের নাম্বার অফ প্রসেস, এটার ভিতরে নিব। আর আই এবং কে দুটো আমরা ইনক্রিমেন্টের জন্য দুইটা ভেরিয়েবল নিয়েছি। টেম্প ভেরিয়েবলটা নিয়েছি আমরা সর্টিং এর জন্য, ভিতরে সর্ট করার সময় আমরা টেম্প ভেরিয়েবলটা ইউজ করব। এরপর হচ্ছে ফ্লোট টাইপে ডিক্লেয়ার করেছি আমরা হচ্ছে ওয়েটিং টাইম অ্যাভারেজ এবং আচ্ছা এটা পরের লাইনে দিয়ে দিই তাহলে।
ফ্লোট টাইপে ডিক্লেয়ার করেছি আমরা ওয়েটিং টাইম অ্যাভারেজ এবং টার্ন অ্যারাউন্ড টাইম অ্যাভারেজ, কারণ আমাদের এখানে ফ্র্যাকশন ভ্যালু আসতে পারে, দ্যাটস ওয়াই আমরা ফ্লোট টাইপের নিলাম। আচ্ছা, এরপরে আমরা বলছি ইন্টার দ্য নাম্বার অফ প্রসেস এন্ট্রি করার জন্য এখানে এন এর ভিতরে আমরা রাখলাম নাম্বার অফ প্রসেস। এখন আমরা প্রসেসের বার্স টাইমগুলা এন্ট্রি নিব ফর i is equal to 0 এবং নাম্বার অফ প্রসেস যেহেতু n পর্যন্ত ভ্যালুটা বাড়তে থাকবে। তো এখানে আমরা প্রত্যেকটা প্রসেসের বার্স টাইম আমরা এন্ট্রি করলাম। এরপরে যেটা করছি দেখেন, আমরা দুইটা লুপ নিয়েছি। দুইটা লুপ নেওয়ার কারণ হচ্ছে একটা লুপে আমরা যেহেতু আমরা সর্টিং করব, আমরা দেখেন এখানে কি করলাম, প্রথমে আমরা নাম্বার অফ প্রসেস নিলাম, তারপর প্রসেসের বার্স টাইমগুলো এন্ট্রি করলাম। তো প্রসেসের বার্স টাইমগুলো এন্ট্রি করার পর আমাদের অ্যালগরিদম অনুযায়ী আমাদের কাজটা হচ্ছে বার্স টাইমটা সর্ট করা এবং বার্স টাইমের সাথে সাথে আমাদের প্রসেসটাও সর্ট করা। তো এখন আমরা এখানে দুইটা ফর লুপ নিয়েছি, নেস্টেড ফর লুপ। একটা হচ্ছে কি করছে, 0 থেকে স্টার্ট করছে। নাম্বার অফ মনে করেন আমরা বলে দিচ্ছি যে যদি এখানে 0 নম্বর প্রসেস P1 হয়, তাহলে 1 নম্বর প্রসেস হবে হচ্ছে P2। তো আমরা আমাদের কম্পেয়ারটা দেখেন, এটা নেওয়ার পর দেখেন কিভাবে করেছি। বার্স টাইম অফ i, তো i এর ভ্যালুটা দেখেন 0 থেকে শুরু হচ্ছে, আর বার্স টাইম অফ k এর ভ্যালুটা শুরু হচ্ছে i+1, মানে i এর ভ্যালুর পরেরটা থেকে। তো অবভিয়াসলি k এর ভ্যালুটা হবে জাস্ট 2 নম্বর প্রসেসটা। তো যদি ফার্স্ট প্রসেস ইজ বিগার, ফার্স্ট প্রসেসের বার্স টাইম ইজ বিগার দ্যান সেকেন্ড প্রসেসের বার্স টাইম, তাহলে কি করবে? যদি এরকম হয় তাহলে আমরা ফার্স্ট প্রসেসের বার্স টাইমটাকে দেখেন টেম্প ভেরিয়েবলের ভিতরে রেখে দিচ্ছি, জাস্ট সোয়াপিং আর কি। এটা আপনারা সি প্রোগ্রামে আগেও করেছেন। এটা টেম্পের মধ্যে রাখছি, দেন কে এর ভ্যালুটা আবার আয়ের মধ্যে রেখে দিচ্ছি, মানে বার্স টাইম। এরপরে আবার ওইটা ব্যাক করছি টেম্পের মধ্যে। তো এটাই ছিল আমাদের বার্স টাইমের সোয়াপ করা আর কি। এভাবে প্রত্যেকটা প্রসেসের ক্ষেত্রে সোয়াপিং হইতেই থাকবে। এরপরে যেটা করা হয়েছে সেটা হচ্ছে প্রসেসের সোয়াপিং। টেম্পের ভিতরে প্রসেস অফ আই রেখে দেওয়া হচ্ছে। এরপর একই সেম প্রসেস আমরা এই কাজটা করলাম। এরপরে যেটা করছি আমি সেটা হচ্ছে আমরা ওয়েটিং টাইম এবং মানে 1 নম্বর প্রসেসের আর কি ওয়েটিং টাইম এবং অ্যাভারেজ ওয়েটিং টাইম অ্যাভারেজটা 0 অ্যাসাইন করে দিচ্ছি। আর টার্ন অ্যারাউন্ড টাইম 1 নম্বর প্রসেসের টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম অ্যাভারেজ, মানে শুরুতে আর কি অ্যাভারেজটা ফার্স্ট প্রসেসের বার্স টাইমটাকেই ধরে নিচ্ছি। শুরুতেই আমরা টার্ন অ্যারাউন্ড টাইম ও বার্স টাইমটাই হবে, আবার টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম বা টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম অ্যাভারেজ যেটাই বলি না কেন, সেটা আমরা হচ্ছে ওই শুরুতেই, মানে টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম, এটা আসলে অ্যাভারেজ না, টোটাল টার্ন অ্যারাউন্ড টাইমটা হচ্ছে ওই প্রথম প্রসেসের বার্স টাইম। এরপরে আমাদের ওই যে মেইন যে অ্যালগরিদমটা, সেটা এন নাম্বার অফ প্রসেসের জন্য আমরা কি করব, ওয়েটিং টাইম ক্যালকুলেট করব কি আগের প্রসেসটার ওয়েটিং টাইম প্লাস আগের প্রসেসের বার্স টাইম, আবার টোটাল টার্ন অ্যারাউন্ড টাইমটা হচ্ছে আগের প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম প্লাস বার্স টাইম, মানে আর কি ওয়েটিং টাইম যেটা ছিল। এরপরে হচ্ছে ওয়েটিং টাইম অ্যাভারেজ,
আমাদের অ্যালগরিদমে যেটা ছিল আর কি সেভাবেই আমরা এরপরে আমরা হচ্ছে প্রিন্ট করব এটা যে ওই যেভাবে আমাদের বার্স টাইম, ওয়েটিং টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম এভাবে ছিল সেটা। তারপরে আমরা হচ্ছে যেখানে জায়গায় দেখেন আমরা ওই যে ভাগ করে যে ওয়েটিং টাইম এর অ্যাভারেজটা প্লাস টার্ন অ্যারাউন্ড টাইমের যে অ্যাভারেজটা সেটা নাম্বার অফ প্রসেস দিয়ে ভাগ করেছি জাস্ট হচ্ছে প্রিন্টের সময়। আমরা প্রিন্ট করে দেওয়ার সময় ওইটা নাম্বার অফ প্রসেস দিয়ে ভাগ করে দিলেই আমাদের ওয়েটিং টাইম অ্যাভারেজটা চলে আসবে। মানে আপনারা চাইলে ওখানে টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম দিতে পারেন, তাহলে টোটাল টার্ন অ্যারাউন্ড টাইমটা এখানে আপনাদের ডিভাইডেড বাই এন দিলেই আমরা পেয়ে যাব এর ফলাফলটা। এখন আপনারা বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা কোথাও? আমাদের সময় আসলে বেশি নাই, 2.5 মিনিটের মতো টাইম আছে। আমি আজকের লেকচারের কপিটা একটু পরে আপনাদের ইয়াতে দিয়ে দিব, সাথে কোডও আছে। কোডটা আপনারা রান করবেন, রান করে যদি কোনো প্রবলেম থাকে নেক্সট ক্লাসের শুরুতেই বলবেন। প্লাস আসলে অ্যালগোরিদমটা বুঝতে পারলে কোডে কোনো প্রবলেম থাকার কথা না, বা কোনো প্রবলেম হওয়ারও কথা না। তারপরেও যদি কেউ কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাকে অবশ্যই নেক্সট ক্লাসে জানাবেন। আর নেক্সট ক্লাসে ল্যাব ইনশাল্লাহ আমরা 3 নম্বর ল্যাব ধরবো। তো আজকে এই পর্যন্তই। আর আমি যেভাবে বললাম আপনার ল্যাব রিপোর্টটা সেভাবে তৈরি করবেন, প্রিপেয়ার করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।